আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে বলো। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন না? এটা একটু আমাকে বলুন। আচ্ছা, স্বপ্ন আক্তার, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ রাসেল পাটোয়ার, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ঠিক আছে, যেহেতু শোনা যায়, আমি আজকে আর একদমই দেরি করব না, এখনই ক্লাসটা শুরু করে দিই। আমরা গতকালে একটু সমস্যার কারণে, হ্যাঁ, রুমে ফ্যান লাগা ছিল, তো এই কারণে আমরা গতকাল কন্টিনিউ করতে পারি নাই। তো গতকাল আমরা যেখানে শেষ করছি ঠিক সেই জায়গা থেকেই এখন শুরু করব। ওকে, আমি একদমই সময় নষ্ট না করি। ওকে, আশা করি তোমরা এই ছকটা বা এই চিত্রটা তোমাদের তোলা আছে কিনা একটু একটু আমাকে এনশিওর করো। হ্যাঁ, এটা কি তোমরা তুলছো? যারা লাইভটা দেখতেছো, গতকাল যারা ক্লাস করছিলা, তোমরা কি তুলছো এটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? এটা জাস্ট আমাকে ইনশিওর করো যে এটা, এই চিত্রটা তোমাদের কাছে তোলা আছে কিনা। ওকে, তোলা আছে, ঠিক আছে। তাহলে আমাদের আহ, যে ঘাস ফড়িং যে টপিকটা পড়তেছিলাম, সেখানে ওমাটিডিয়ামের গঠন, ওমাটিডিয়াম ওমাটিডিয়াম ওমাটিডিয়ামের মোট 10টা অংশ আছে, ঠিক আছে। তো এটা পড়ার আগে একটা কথা খুব ভালো করে মনে রাখো। ওমাটিডিয়ামে আহ কোনো নামের শেষে যদি কখনো দেখো কোষ আছে, কোন নামের শেষে বায়োলজিতে যদি কখনো দেখো কোষ আছে অথবা জেন আছে, ঠিক আছে, বিশেষ করে এই জেন শব্দটা একটু মনে রাখো। জেন কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপত্তি হওয়া। জেন মানে কি? জেন মানে হচ্ছে উৎপত্তি, ঠিক আছে। এই কথাটা একটু ভালো করে নোট ডাউন করে নাও, ভালো করে মনে রাখো এটা, ঠিক আছে। তো জেন মানে কি? কোনো নামের শেষে যদি কখনো দেখো জেন আছে, তার মানে কি সেখান থেকে কোনো কিছু একটা উৎপত্তি হবে। ওকে, তাহলে এই যে দেখো প্রথম অংশটা কি, ওমাটিডিয়ামের প্রথম অংশ হচ্ছে কর্নিয়া। আচ্ছা, একটু চিন্তা করে দেখো তো, এই যে কর্নিয়া, এটা তো চোখের মতো অংশ, তাই না? তো একটা আলো যদি আসে, আলো এসে এই কর্নিয়ার মাধ্যমেই তো প্রবেশ করবে, তাই কিনা? তাহলে কর্নিয়ার কাজ কি ভাইয়া বলো তো? কর্নিয়ার কাজ হচ্ছে আলো প্রবেশ করানো, আলো প্রবেশ করানো। ওকে, এরপরে দেখো 2 নম্বর যে অংশটার নাম হচ্ছে কর্নিয়া জেন কোষ। নামের শেষে কি আছে? জেন আছে না? নামের শেষে কি আছে? কোষ আছে না? তার মানে কি, নামের শেষে জেন থাকলে সেখান থেকে কোনো কিছু একটা উৎপত্তি হবে। কি উৎপত্তি হবে? দেখো, কর্নিয়া জেন কোষ থেকে কি তৈরি হবে? কর্নিয়া তৈরি হবে। তাহলে কর্নিয়া জেন কোষের কাজ কি? কর্নিয়া তৈরি করা, কর্নিয়া তৈরি করা। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো ক্রিস্টালাইন কোন। এই যে এই অংশটা, কোণের মতো যে অংশটা, ত্রিকোণাকার যে কোণটা দেখতে পাচ্ছ এখানে, এই কোণটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ, ঠিক আছে। তো আমাদের চোখ কি সংকোচন প্রসারিত হয়? হ্যাঁ, সংকুচিত প্রসারিত হয়। তো এই অংশটা, ঘাসফড়িঙের চোখের এই অংশটা, এটা সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা সংকুচিত সংকুচিত প্রসারিত হয়, প্রসারিত হয়, এই কথাটা মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো ক্রিস্টালাইন কোন কোষ। দেখো নামের শেষে কি আছে? নামের শেষে কোষ আছে, আর কোষ থাকা মানে কি, সেটা সেখান থেকে কোনো কিছু তৈরি হবে। কি তৈরি হবে? ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হবে, তাই না? এই যে কোষটা, ক্রিস্টালাইন কোন কোষের ক্রিস্টালাইন কোণের ঠিক নিচে কি আছে? কোষ আছে। এই কোষ থেকে তাহলে কি তৈরি হবে? ক্রিস্টালাইন কোন তৈরি হবে, তাই না? তাহলে ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি? ক্রিস্টালাইন কোণ তৈরি করা, ক্রিস্টালাইন কোণ তৈরি করে এটা। ওকে, এবং তারপরে দেখো আইরিশ রঞ্জক আবরণী, নামের মধ্যে আছে আবরণ। তাহলে আবরণের কাজ কি বলতো? আমি যদি যে জানালাতে একটা পর্দা দিই, আবরণী দিলাম না, তাহলে আবরণের কাজ কি? ঢেকে রাখা, জানালাটাকে ঢেকে রাখা, তাই না? তাহলে এই আবরণীর কাজ কি? এটা এর ভেতরের যত অংশ আছে সেগুলাকে ঢেকে রাখে, প্রোটেক্ট করে, ঠিক আছে, ঢেকে রাখে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো র্যাবডন।
র্যাবডমকে তোমরা মানুষের চোখের রেটিনার সাথে তুলনা করতে পারো। রেটিনা নাম শুনছো না? রেটিনাতে কি তৈরি হয় বলো তো? রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে র্যাবডমে কি হয়? র্যাবডমের কাজটা কি আসলে? র্যাবডমের কাজ হচ্ছে এটা প্রতিবিম্ব তৈরি করে। এখানে প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। ওকে, এরপর আসো 7 নম্বর যে অংশ, সেটা হচ্ছে রেটিনোলার কোষ। নামের মধ্যে কি আছে? কোষ আছে। তো যদিও এই র্যাবডম কোষ দিলে এখানে ভালো হইতো, তারপরে মনে রাখো রেটিনোলার কোষের কাজ কি? র্যাবডম তৈরি করা। ঠিক আছে, তাহলে রেটিনোলার কোষের কাজ কি? এটা র্যাবডম তৈরি করে, র্যাবডম তৈরি করে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবং রেটিনাল রেটিনাল শীথ বা রেটিনাল আবরণ, শীত মানে হচ্ছে আবরণ। ঠিক আছে, এই কথাটা মনে রাখো। তাহলে আবরণের কাজ কি? আবরণের কাজ কি? এই যে দেখো আবরণ আমরা দেখছি না? আবরণী, আবরণের কাজ কি? ঢেকে রাখে, এটা ঢেকে রাখে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপরে ভিত্তি পর্দা। দেখো আমাদের পা আমাদের দেহের ভিত্তি। কিভাবে? আমাদের পায়ের উপর আমাদের পুরা দেহের ওজনটা ভর করে দাঁড়ায় আছে আমরা, তাই না? তার মানে কি আমাদের পা হচ্ছে আমাদের পুরা দেহের ভিত্তি। তাহলে এই যে এই এই প্লেটটা বা এই পর্দাটার দিকে একটু খেয়াল করে দেখো তো, এই পুরা পর্দাটার উপর, এটার উপর হওয়ার পরে পুরো অমাটিডিয়াম দাঁড়ায় আছে না? তাহলে এটাকে বলা হবে ভিত্তি পর্দা। তাহলে ভিত্তি পর্দার কাজ কি? এটা হচ্ছে পুরো ওমাটিডিয়ামকে ধারণ করে, আমার পা আমার পুরো বডিকে ধারণ করে। তাহলে ভিত্তি পর্দার কাজ কি? এটা ওমাটিডিয়াম ধারণ করে, ওমাটিডিয়াম ধারণ করে। এই কথাটা মনে রাখো, ধারণ করে। ক্লিয়ার বিষয়টা? এবং লাস্ট ওয়ান স্নায়ুতন্তু। স্নায়ুর কাজ কি? উদ্দীপনা পরিবহন করা। ঠিক আছে, তাহলে এটা উদ্দীপনা উদ্দীপনা পরিবহন করে, পরিবহন করে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আশা করি বুঝতে পারছো। জেসি বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রিমা ইসলাম, মাত্র শুরু করছি। এটা গতকাল একটু পড়ানো ছিল, গতকাল ক্লাসটা আমরা সম্পূর্ণ করতে পারি নাই। এই কারণে কতগুলোর ক্লাস যতটুকু শেষ করছিলাম তারপর থেকে আমরা আবারও শুরু করছি, বুঝছো? তো যারা গতকাল করো নাই তাদের এটা একটু বুঝতে অসুবিধা হইতেও পারে। ঠিক আছে, ওকে, ডান। হ্যাঁ লেখা হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গাণুর নাম বলবো আমি। অঙ্গাণু না, আসলে গুরুত্বপূর্ণ দুইটা অংশের নাম বলবো। সেটা হচ্ছে একটা আইরিশ সংযোগ আবরণী, আরেকটা এই রেটিনাল আবরণ। এই দুটো আবরণের কথা মনে রাখো। হ্যাঁ, আইরিশ সংযোগ আবরণী কোনটা? এই যে এখানে যে আবরণটা থাকে, এখানে যে পর্দাটা থাকে, এই দুই পাশে যে পর্দাটা থাকে সেটাকে বলা হচ্ছে আইরিশ সংযোগ আবরণী। এবং এখানে যে পর্দাটা আছে, এখানে যে পর্দাটা আছে, এই পর্দাটার নাম কি? এই পর্দাটার নাম হচ্ছে রেটিনাল আবরণ। বুঝছো বিষয়টা? তাহলে এই দুটো পর্দার কাজ কি? আসলে পর্দার কাজ হচ্ছে ঢেকে রাখা। হ্যাঁ, তো এই দুটা একটু ভালো করে মনে রাখো। আমরা এরপরে যে টপিকটা পড়বো সেখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে যদি একটা টপিকের নাম বলো, হ্যাঁ, তাহলে বলবো এই যে ঘাসফড়িং এর এই দর্শন কৌশল, একটা হচ্ছে ওমাটিডিয়ামের গঠন, আর এরপরে যে টপিকটা পড়বো সেই টপিকটা, ঠিক আছে, ঘাসফড়িং এর দর্শন কৌশল। তো এই দুটা আবরণের নাম একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, দেখো ওমাটিডিয়াম, আমি বলছিলাম যে ওমাটিডিয়ামের সংখ্যা কয়টা প্রতি চোখে? ঘাসফড়িং এর প্রতিটা চোখে এই ওমাটিডিয়ামের সংখ্যা 2000টা। ঠিক আছে, তাহলে এই চিত্রটা দেখতে আসলে বড় মনে হচ্ছে, কিন্তু ঘাসফড়িং এর যে চোখটা আছে সেই চোখটাতে এরকম 2000টা এরকম জিনিস আছে। ঠিক আছে, এরকম ওমাটিডিয়াম আছে 2000টা। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মনে রাখো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা পড়বো এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা পড়বো, সেটা হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কৌশল। ঘাসফড়িং এর দর্শন
কৌশল। ওকে, ঘাসফড়িং দুইভাবে দেখে। হ্যাঁ, আমরা চোখ দিয়ে দেখি না, তো এটা তো আমাদের দর্শন কৌশল, কিভাবে আমরা দেখি। তো ঘাসফড়িং দুইভাবে দেখতে পারে কোন একটা বস্তুকে। একটাকে বলা হয় সুপারপজিশন, একটাকে বলা হয় সুপারপজিশন, এবং আরেকটাকে বলা হয় অ্যাপজিশন। অ্যাপজিশন, ঠিক আছে। একটা হচ্ছে সুপারপজিশন, আরেকটা হচ্ছে অ্যাপজিশন। অ্যাপজিশনের আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় মোজাইক বিম্ব, মোজাইক প্রতিবিম্ব। এই কথাটা মনে রাখো, প্রতিবিম্ব। ওকে, তাহলে সুপারপজিশন আর এটা হচ্ছে অ্যাপজিশন। সুপারপজিশন আর অ্যাপজিশন, অ্যাপজিশনের আরেকটা নাম হচ্ছে মোজাইক বিম্ব। আচ্ছা, সুপারপজিশন, এটা এই এই দর্শন কৌশলটা তোমরা একটু সুপারম্যানের সাথে তুলনা করতে পারো। তোমরা সুপারম্যান নিশ্চয়ই দেখছো তোমরা সবাই। হ্যাঁ, সুপারম্যান কি অনেক পাওয়ারফুল না? সুপারম্যান কি অন্ধকারের মধ্যেও, যদি অন্ধকারও থাকে অন্ধকারের মধ্যেও দেখতে পায়। হ্যাঁ, অনেকগুলো অ্যাবিলিটি আছে না সুপারম্যানের। তো সুপারপজিশন হচ্ছে এইটাই, অন্ধকারে দেখার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে সুপারপজিশন। ঠিক আছে, তাহলে সুপারপজিশন কখন হয়? যখন আলোটা একটু কম থাকে বা মৃদু আলো, মৃদু আলো বা স্থিমিত আলো, স্থিমিত স্থিমিত আলোতে এই সুপারপজিশনটা হয়। আর অ্যাপজিশনটা হয়, মনে রাখো, তীব্র আলো, তীব্র বা উজ্জ্বল আলোতে হয়, উজ্জ্বল আলোতে এই অ্যাপজিশনটা হয়। ওকে, এরপর আসো 2 নাম্বার যে কথা, সুপারপজিশনের সময় আমরা একটু আগে যে দেখলাম দুইটা আবরণ ছিল, একটা হচ্ছে আইরিশ সংযোগ আবরণী, আইরিশ রঞ্জক রঞ্জক আবরণী, আবরণী ও রেটিনাল শীথ, রেটিনাল শীথ সংকুচিত থাকে, সংকুচিত থাকে থাকে ওকে। আর এখানে কি ছিল, এখানে তাহলে কি হবে? এখানে ওই রেটিনাল শীথ এবং আইরিশ সংযোগ আবরণী, এই দুটা কি প্রসারিত থাকে, প্রসারিত থাকে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই দুটা জিনিস প্রসারিত থাকে। এরপরে আসো, যেহেতু সুপারপজিশন মৃদু আলোতে হয় বা স্থিমিত আলোতে হয়, তাহলে বলতো এখানে কি স্পষ্ট প্রতিবিম্ব আসলে কি হবে? এখানে কিন্তু স্পষ্ট হওয়ার কথা না। তুমি রাতের বেলার কথা চিন্তা করো, রাতের বেলা বেশি দেখতে পাও, হ্যাঁ, বা একটু কম আলোতে বেশি দেখতে পাও, নাকি যখন আলো বেশি থাকে, আলোর পরিমাণটা বেশি থাকে তখন দেখতে পাও? অবশ্যই যখন আলো বেশি থাকে। তাহলে যখন মৃদু আলো থাকে বা স্থিমিত আলো, তখন কি এই পজিশনটা বা এই দর্শন কৌশলটা এটা খুব বেশি স্পষ্ট হয় না। ঠিক আছে, তাহলে বস্তুর এখানে কি কেমন প্রতিবিম্ব হয়? বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। আর এখানে যেহেতু তীব্র আলো, তার মানে কি এখানে স্পষ্ট হয়, স্পষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্ব হয়। ঠিক আছে, এবং লাস্ট আরেকটা কথা বলবো, সুপারপজিশনের ক্ষেত্রে উলম্ব ও তির্যক আলো প্রবেশ করে, ঠিক আছে, উলম্ব এবং তির্যক আলো প্রবেশ করে। আর অ্যাপজিশনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র উলম্ব আলোগুলো প্রবেশ করে, শুধুমাত্র উলম্ব আলো প্রবেশ করে। ঠিক আছে, ওকে, ভালো করে একটু রিডিং দাও, আমরা একটা চিত্র আঁকাবো। তোলা হলে বলো, আমরা একটা চিত্র আঁকাবো।
আর এটা বুঝছো কিনা আমাকে বলো, না বুঝলেও কোনো সমস্যা নাই, এবার চিত্র আঁকাইলে বুঝে যাবা। তোলা হইলে বলো একটু। তোলা হয়েছে? ওকে, ঠিক আছে, তোলা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইরা। ওকে, এখন তাহলে আমরা একটা চিত্র আঁকাই। চিত্রটার সাথে একটু রিলেট করো, জাস্ট দুইটা কথা মনে রাখো। এখানে সুপারপজিশনের যে চিত্রটা, সেই চিত্রটাতে আইরিশ রঞ্জক আবরণী আর একটা কি রেটিনাল শীথ, এই দুটা সংকুচিত থাকবে, ঠিক আছে? আর এখানে এই দুটো আবরণ কি প্রসারিত অবস্থা থাকবে। আর এখানে কি হবে, উলম্ব আলো এবং তির্যক আলো দুইটা প্রবেশ করবে, এবং এই জায়গাতে শুধুমাত্র উলম্ব আলো প্রবেশ করবে, ঠিক আছে? তো তোমাদের নতুন বইয়ের যে চিত্রটা আছে সেটা আসলে আঁকানোটা কঠিন, প্লাস এটা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবা, হ্যাঁ, কিভাবে আঁকাবা। তো তোমাদের বইয়ের মতো না, আমি আমার মতো করে একটা সুন্দর সহজ একটা চিত্র আঁকাই দিচ্ছি, এটা তোমরা আঁকাবা, ঠিক আছে? তাইলে ফুল নাম্বার পাবা। ওকে, আসো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে অ্যাপোজিশনের চিত্রটা একটু দেখি। দেখো, আমরা ওমাটিডিয়াম আঁকাবো কয়েকটা। ওকে, আমরা কয়েকটা ওমাটিডিয়াম আঁকাবো। ঘাসফড়িং এর চোখে কয়টা ওমাটিডিয়াম থাকে? প্রায় 2000টা, তাই না? এর মধ্যে আমি 3টা ওমাটিডিয়াম আঁকাচ্ছি। ওকে, ধরে নাও এ হচ্ছে 3টা ওমাটিডিয়াম। আচ্ছা, সুপার পজিশনের ওমাটিডিয়াম গুলো একটু আঁকায় ফেলি তাহলে। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যাপোজিশনের চিত্র, আর এটা হচ্ছে সুপার পজিশনের চিত্র। এখন আমি কি বলছি বলতো, অ্যাপোজিশনে কি হয়, আইরিশ সংযোগ আবরণী আর একটা কি রেটিনাল শীথ, এই দুটো প্রসারিত থাকে, তাই না? তাহলে যেহেতু প্রসারিত থাকে, তার মানে কি এখানে রেটিনাল শীথ আর আইরিশ সংযোগ আবরণী যেটা, এই আবরণটা একটু মোটা করে দিবা, ঠিক আছে? এখানে যাতে দেখে বোঝা যায়, হ্যাঁ এখানে একটা পর্দা আছে, ঠিক আছে? এখানে একটা পর্দা আছে, এই যে দেখছো, এখানে একটা পর্দা আছে, এখানে পর্দাটা একটু মোটা করে দিবা যাতে দেখে বোঝা যায়, হ্যাঁ। ওকে, তাহলে ভাইয়া বলো তো এই দুটা চিত্রের মধ্যে পার্থক্যটা কি হইলো? পার্থক্যটা হচ্ছে যে এখানে পর্দাগুলা আছে
এবং এগুলো পর্দাগুলা সংকুচিত অবস্থায় আছে, তার মানে কি পর্দাগুলো এখানে দেখা যাচ্ছে না আর কি। ঠিক আছে, মনে হচ্ছে যে দুই পাশে ফাঁকা। হ্যাঁ, আর এখানে যেহেতু পর্দাটা প্রসারিত অবস্থায় আছে, এইখানে এই পাশ থেকে আলো এই পাশে কখনো যাইতে পারবে না। ঠিক আছে, এই ওমাটিডিয়ামের যে আলোটা সেটা ওই পাশে পাস করতে পারবে না। ওকে, তাহলে আমি ধরে নিই যে এটা হচ্ছে একটা ক নাম্বার ওমাটিডিয়াম, এটা খ নাম্বার ওমাটিডিয়াম, এটা গ নাম্বার ওমাটিডিয়াম, এটা গ নাম্বার ওমাটিডিয়াম। তাহলে আলো তো এবার দিতে হবে, তাই না? তো ধরে নাও যে এখান থেকে একটা আলো আসতেছে, এখান থেকে একটা লাইট ফেলা হয়েছে, সেই আলোটা এই ওমাটিডিয়ামে পড়লো। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে ক নাম্বার আলো। তাহলে এই ওমাটিডিয়ামে গিয়ে এই আলোটা দিক পরিবর্তন করবে, এই যে এই পর্যন্ত আসবে। আসার পরে এই আলোটা এই ক নাম্বারে গিয়ে আবার মিলিত হবে। ঠিক আছে, দেখো চিত্রগুলো অনেক সোজা। ক নাম্বার থেকে যে আলোটা আসে সেই আলোটা গিয়ে ক নাম্বার ওমাটিডিয়ামে গিয়ে পড়ছে। ঠিক আছে, ঠিক তেমনি এখানে যদি একটা খ আলো আমি চিন্তা করি, এই আলোটাকে আমি বলতেছি খ নাম্বার আলো। হ্যাঁ, খ নাম্বার আলো। তাহলে এই আলোটা এইভাবে বেঁকে গিয়ে এক সময় এই খ নাম্বারে গিয়ে মিলিত হবে। এবং এখানে আরো একটা আলো যদি আমি কল্পনা করি, গ নাম্বার আলো, এই আলোটাও ঠিক তেমনি এইভাবে বেঁকে গিয়ে গ নাম্বার ওমাটিডিয়ামে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, তাহলে দেখো কেন এই ধরনের বিম্ব তৈরি হচ্ছে। এখানে যেহেতু পর্দা আছে, এই ওমাটিডিয়ামের আলোটা এই ওমাটিডিয়ামে প্রবেশ করতে পারতেছে না, তাই না? এই ওমাটিডিয়ামের যে আলোটা, খ নাম্বার যে আলোটা, সেটা গ নাম্বারে যেতে পারতেছে না। কারণ কি, এখানে একটা পর্দা দেওয়া আছে, পর্দা দিয়ে এখানে ঘেরাও করা আছে। ঠিক আছে, এই কারণে দেখো এখানে যে উলম্ব আলোটা, শুধুমাত্র উলম্ব আলোগুলাই ক নম্বরে প্রবেশ করতেছে। খ নম্বরে যে উলম্ব আলোটা সেটা খ নম্বরে প্রবেশ করতেছে, এবং গ নম্বরে শুধুমাত্র উলম্ব আলোটাই গ নম্বরে প্রবেশ করতেছে। ওকে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো এখানে তো আর কোনো পর্দা নাই। তাহলে ক নাম্বার ওমাটিডিয়ামে, আচ্ছা এটা হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে গ নাম্বার। তাহলে এখানে যে ক নাম্বার আলোটা আসবে, এখানে যে ক নাম্বার আলোটা আসবে, সেই আলোটা এখানে যেহেতু কোনো পর্দা নাই, এই আলোটা এই খ নাম্বারে গিয়ে মিলিত হইতে পারবে। ঠিক আছে, আবার যে খ নাম্বার আলো, সেই খ নাম্বার আলোটা এটাও গিয়ে খ নাম্বারে মিলিত হয়, এটাও গিয়ে খ নাম্বারে মিলিত হয়। ঠিক আছে, এই আলোটা খ নাম্বারের আলোটা এখানেও যায়, তবে আমি খ নাম্বারে দেখাচ্ছি। আবার এখানে যদি একটা গ নাম্বার আলো থাকে, এখানে যদি আবার একটা গ নাম্বার আলো থাকে, এই আলোটাও খ নাম্বারে গিয়ে মিলিত হতে পারে। ঠিক আছে, এই আলোটাও খ নাম্বারে গিয়ে মিলিত হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এখানে কোনো পর্দা নাই, তাহলে ক নাম্বার আলো বলো, খ নাম্বার আলো বলো বা গ নাম্বার আলো বলো, যে আলোই আসুক সেটা যে কোনো জায়গাতে মিলিত হতে পারে। ঠিক আছে, দেখো এখানে উলম্ব আলো, খ নাম্বার যে আলোটা, উলম্ব আলোটাও প্রবেশ করছে, এই তির্যক ভাবে যে আলোটা আসতেছে সেটাও খ নাম্বারে প্রবেশ করছে। ঠিক আছে, তার মানে কি এখানে আমাদের পর্দাটা না থাকার কারণে এই সুপার পজিশনটা হচ্ছে, যেখানে উলম্ব এবং তির্যক উভয় ধরনের আলো প্রবেশ করতেছে। ঠিক আছে, আর এখানে শুধুমাত্র উলম্ব আলোগুলো প্রবেশ করতেছে। ক্লিয়ার বিষয়টা? না বুঝলে আমাকে বলো, বুঝছো নাকি বোঝো নাই, এটা আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো। ধন্যবাদ, ধন্যবাদ, তোমরা অনেক দ্রুত বোঝো। থ্যাংক ইউ। ওকে, তাহলে লেখা হয়েছে? লেখা হইলে আমরা পরের টপিকে যাই। লেখা হইলে বলো, আমরা তাহলে পরের টপিকে যাই। লেখা হয়েছে তোমাদের? ওকে, আসো।
এবার আসো আমরা যেটা পড়ব, দেখো আমরা যদি পুরা ঘাস ফড়িংকে কয়েকটা অঞ্চলে ভাগ করি, আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারবো মেইনলি। আচ্ছা, তুলির রহমান বলছে যে ভাই আপনি অনেক সহজভাবে বোঝান, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি বুঝে যাই। ধন্যবাদ তোমাকে তন্নি। ঠিক আছে, শোনো আমি আহ, মানে তোমাদেরকে যে বোঝাচ্ছি না, আমি এমন না যে আমার সব মুখস্থ। হ্যাঁ, আমার সবকিছু আগে থেকে জানা, আমি জাস্ট তোমাদের সামনে এসে বলতেছি। ঠিক আছে, তোমাদেরকে পড়ানোর জন্য আহ, আমার নিজের এর আগে তোমাদের আমার বইটা পড়তে হয়েছে। ঠিক আছে, এই যে দেখো আমার সামনে বই আছে। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে পড়ছি তোমাদেরকে পড়ানোর জন্য। আমি প্রায় বিকাল থেকে বসে আছি, বিকাল থেকে নোট করতেছি। কিন্তু বিভিন্ন কাজের কারণে নোটগুলো আগাইতে পারতেছি না, আমি তোমাদেরকে নোটও প্রোভাইড করতে পারতেছি না। ঠিক আছে, তো আমি পড়ানোর জন্য যে পরিমাণ পড়ি, ঠিক আছে, এই পড়াটাও মানে আমি যতটুকু পড়ি এই পড়াটাই যদি কেউ পড়ে, ঠিক আছে, আমার তো খুব বেশি পড়তে হয় না, আমার তো এগুলো জানাই আছে সবকিছু। এতটুকু যদি কেউ পড়ে আমার মনে হয় যে ভালো করবে সে। ঠিক আছে, কিন্তু আসলে বেশিরভাগ স্টুডেন্টরা এতটুকুই পড়তে চায় না আর কি। ঠিক আছে, ওকে, আসো আমরা পরের টপিকে যাই। ঘাসফড়িংকে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। অঞ্চলে ভাগ করা হয়। ওকে, তাহলে আমি যদি একটা ঘাসফড়িং এর একটা গঠন আঁকাই, দেখো ঘাসফড়িং দেখতে ঠিক এমন। একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং দেখতে এমন। ঠিক আছে, তাহলে ঘাসফড়িং এর, আচ্ছা এখানে পাটা অনেক কিছু আছে, এখানে পা আছে, হ্যাঁ এখানে কি আছে, ডানা আছে এ আর কি। আর এটা হচ্ছে মাথা, ঘাসফড়িং এর মাথা। হ্যাঁ, ঘাসফড়িং এর মাথাটা দেখবে একটু নিচু ধরনের, এই যে এইভাবে হেলে থাকে মাথাটা। ঠিক আছে, ঘাসফড়িং এর মাথাটা এরকম, আমরা যেমন সোজাভাবে থাকি এমন না। হ্যাঁ, এইভাবে নিচের দিকে হালানো অবস্থায় থাকে, মুখটা নিচের দিকে থাকে, মুখটা সোজা সোজা না, মুখটা নিচের দিকে, বুঝছো? তো দেখো আমরা পুরা ঘাসফড়িংকে যদি ভাগ করতে যাই, তাহলে 3টা অঞ্চল ভাগ করতে পারবো। প্রথম যে অঞ্চলটা, এটা কি 1 নম্বর অঞ্চলটা হচ্ছে মাথা। এরপরে দ্বিতীয় অঞ্চলটা একটু খেয়াল করে দেখো, এটা কি বক্ষ বা বুক। এবং 3 নম্বর যে অঞ্চলটা, এটাকে আমরা বলবো উদর বা পেট। ঠিক আছে, তাহলে দেখো ঘাসফড়িং কয়টা অঞ্চলে ভাগ করা যায়, 3টে অঞ্চলে ভাগ করা যায়, মাথা, তারপরে বক্ষ, তারপর উদর। ঠিক আছে, তো আমরা এই 3টা অঞ্চল নিয়ে পড়বো। প্রথমে পড়বো মাথা নিয়ে, তারপরে পড়বো বক্ষে কি কি আছে, এবং শেষে পড়বো উদরে কি কি আছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিকটা শেষ হবে। তাহলে আসো 1 নম্বর যে অংশটা, মাথা। মাথা দেখো, ঘাসফড়িং এর মাথা আমি কি বললাম, ঘাসফড়িং এর মাথা যে এইভাবে নিচু হয়ে থাকে, তাই না? তো এই ধরনের যে মাথা আছে, এই ধরনের যে মাথা, সেই মাথাটাকে বলা হয় হাইপোগনাথাস ধরনের মাথা। ঠিক আছে, এদের মাথাটা কেমন, এদের মাথাটা হাইপোগনাথাস ধরনের। হাইপোগনাথাস ধরনের, দেখো এখানে হাইপো কথাটার অর্থ হচ্ছে নিচে। তোমরা বায়োলজিতে বলো বা কেমিস্ট্রিতে বলো, যেখানেই দেখবা হাইপো, হাইপো কথাটার অর্থ হচ্ছে নিচে। তাহলে হাইপোগনাথাস মানে কি, যে মাথাটা নিচু হয়ে আছে, এটা হচ্ছে হাইপোগনাথাস। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো মাথার যে আবরণ, এই যে ঘাসফড়িং এর যে মাথার চারদিকে যে আবরণটা আছে, মাথার আবরণ বা মস্তকের আবরণ, মস্তকের আবরণ, এটাকে বলা হয় হেড ক্যাপসুল। হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ঠিক আছে, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ওকে, এরপর আছো ঘাসফড়িং এর যে মাথা, মাথায় আর কি কি আছে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, তো মনে রাখো ঘাসফড়িং এর মাথায় প্রথম যে অংশটা আছে সেটাকে বলা হয় ভর্টেক্স। ভর্টেক্স,
ঘাসফড়িংয়ের মাথার প্রথম যে অংশটা সেটা হচ্ছে ভর্টেক্স। এরপরে ফ্রন্স, এরপরের অংশটা হচ্ছে ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস, এবং লাস্ট অংশটা সেটা হচ্ছে জেনা। ওকে, তাহলে ভর্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস এবং জেনা। তো ফ্রন্স কথাটার সাথে দেখো তো একটা কথার মিল পাও কিনা, ফ্রন্স কথাটার সাথে ফ্রন্ট এই কথাটার মিল পাও কিনা ভাইয়ারা, একটু দেখো তো। ফ্রন্ট, ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে সামনে। ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে সামনে। তাহলে সামনে বা কপালের অংশটা আমরা বলতে পারি, ঠিক আছে? ঘাসফড়িং এর যে কপালের, আমাদের সামনে কি আছে? মাথার সামনে কি আছে? কপাল আছে না? তো ফ্রন্স মানে কি? এটা হচ্ছে কপালের অংশ। কপালের, কপালের যে অংশটা সেটাকে আমরা বলি ফ্রন্স। ওকে, এরপরে ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস কোন অংশটা? মনে রাখো, এই যে ফ্রন্সের ঠিক নিচের যে অংশটা সেটাকে বলা হয় ক্লাইপিয়াস। ঠিক আছে, তাহলে ক্লাইপিয়াস কি? ফ্রন্সে, এটা কোথায় থাকে? এটা ফ্রন্সের নিচে থাকে, ফ্রন্সের নিচে থাকে। ভর্টেক্স কোথায় থাকে? ফ্রন্স যদি হয় সামনে, ভর্টেক্স হচ্ছে পেছনে, পৃষ্ঠদেশে। ওকে, তাহলে ভর্টেক্স হচ্ছে পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমি তো সবই বলে দিলাম, তোমরা একটু বলো তো যে জেনা মানে কি? জেনা কোথায় থাকে বলতে পারবা? জানো তোমরা জেনা কোথায় থাকে? জানলে একটু বলো। হ্যাঁ, আমি তো সবই বলে দিলাম, আমি যদি সব বলি তাহলে হলো। তোমরা কি জানো কিনা একটু বলো তো, কে জানো দেখি। জানো যারা আছো একটু রেসপন্স করবা। না জানলে বলবা যে ভাইয়া জানি না। মাঝে? না, ধারণার উপর বলছো তুমি, মাঝে থাকে না। মধ্যজনে? মধ্যজনে আবার কি জিনিস সুমিত? মাথার দুই পাশে। হ্যাঁ ঋতুপাল, ঠিক আছে, ধন্যবাদ। দেখো, আমরা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া তুমি জানো কিনা যে জেনা কোথায় থাকে, তোমরা কিন্তু উত্তর দিবে যে না ভাইয়া জানি না। ঠিক আছে, এবার মাথা নাড়াই উত্তর দাও না। মাথা নাড়ানোর উদ্দেশ্য কি? যে জানো না তুমি, তাই না? হ্যাঁ, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি জানো কিনা, তুমি বলবা যে জেনা ভাই। ঠিক আছে, তাহলে জেনা কোথায় আছে বলো তো? এই যে দুই পাশে। ঠিক আছে, এই যে মাথা নাড়াচ্ছ, দুই পাশে, তাই না? এই যে দুই পাশে থাকে জেনা। তাহলে জেনার অবস্থানটা কোথায়? এটা হচ্ছে দুই পাশে। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে, তাহলে হইল মাথায় আরো কিছু জিনিস থাকে। দেখো, মাথায় আমরা তো মাথার যে অংশগুলা, মস্তকের আবরণ কি কি, বা এখানে সামনে কি আছে পেছনে কি আছে সেগুলো তো আমরা পড়লাম। মাথায় আর কি থাকে? চোখ থাকে, তাই না? চোখ নিয়ে তো আমরা পড়ছি। আর কি থাকে? আর কি থাকে? অ্যান্টেনা থাকে না? ওই যে আরশোলা দেখছো তোমরা, তেলাপোকা যেটাকে বলি আমরা, তেলাপোকার কি থাকে? অ্যান্টেনা থাকে। তাহলে এই অ্যান্টেনা সম্পর্কে এবার আমাদের পড়তে হবে। এবং মাথায় আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এখানে কি থাকে? মুখ থাকে, মুখ। ঠিক আছে, তো আমাদের আরো দুইটা জিনিস নিয়ে পড়া বাকি, একটা হচ্ছে অ্যান্টেনা এবং মুখ। এই দুটা জিনিস নিয়ে আমরা পড়বো এখন। ওকে, তাহলে এবার আসো, আমরা পড়ব অ্যান্টেনা। অ্যান্টেনা, অ্যান্টেনার তিনটি অংশ, তিনটি অংশ। এক নম্বর হচ্ছে স্কেপ, দুই নম্বর হচ্ছে পেডিকল, পেডিকল, তিন নম্বর হচ্ছে ফ্লাজেলাম।
স্কেপ প্লেটিকল ফ্লাজেলাম। ওকে, এবং আরেকটা কথা মনে রাখো, এই ফ্লাজেলাম 25টি খণ্ডকে বিভক্ত। ফ্লাজেলাম 25টি খণ্ডকে গঠিত। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে অ্যান্টেনা তিনটা অংশ, স্কেপ পেটিকল আর একটা হচ্ছে ফ্লাজেলাম। ঠিক আছে, তাহলে এই ফ্লাজেলামটা আবার কি কয়টা খণ্ডে বিভক্ত? 25টা খণ্ডে বিভক্ত। ওকে, তাহলে আমরা অ্যান্টেনা নিয়ে পড়লাম। এবার আমাদের বাকি আছে মুখপাঙ্গ বা মুখ। আমাদের মুখে কি আছে? ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, তাই না? তো ঘাস ফড়িং এরও অনেক কিছু আছে। এটা তোলা হলে আমাকে বলো, তোলা হলে আমাকে বলো তুলছো কিনা। আচ্ছা, তোলা হয়েছে? তোলা হয়েছে আশা করি। এবার আসো, তাহলে ঘাস ফড়িং এর মুখপাঙ্গের অংশ এবার আমরা পড়ব। ঘাস ফড়িং এর মুখপাঙ্গের অংশ। হ্যাঁ, আমার একটা মামা আছে, জানো? আমার একটা মামা আছে, মামার নাম হচ্ছে লালা, বুঝছো? তো ওই মামার সাথে দেখা হইলে আমরা মামাকে বলি হাই লালা মামা, এভাবে বলি। ঠিক আছে, তো এই কথাটাই লিখো যে হাই লালা মামা, বুঝছো? তাহলে হাইতে হাইপো ফ্যারিংস, হাইতে মনে রাখো হাইপো ফ্যারিংস। লাতে ল্যাব্রাম, পরের লাতে লাবিয়াম, এরপরে ম্যাক্সিলা এবং পরের মাতে ম্যান্ডিবল। ঠিক আছে, তাহলে ঘাস ফড়িং এর মুখপাঙ্গের অংশ কয়টা তাহলে হইলো? 5 ধরনের। ঠিক আছে, ঘাস ফড়িং এর মুখপাঙ্গের অংশ মনে রাখো 5 ধরনের, 60টি। ঠিক আছে, 5 ধরনের 60টি। তাহলে এ হচ্ছে হাইপোফ্যারিংস, ল্যাব্রাম, লাবিয়াম, ম্যাক্সিলার, ম্যান্ডিবল। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি যদি তোমাদেরকে একটু চিত্রের সাহায্যে দেখাই, সবার উপরে থাকে ল্যাব্রাম, সবার উপরে থাকে ল্যাব্রাম। এরপরে ল্যাব্রামের ঠিক নিচে দুই পাশে, ল্যাব্রামের ঠিক নিচে দুই পাশে থাকে ম্যান্ডিবল। দুই পাশে আছে ম্যান্ডিবল, এ পাশেও আছে, এ পাশেও আছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল, ম্যান্ডিবলের ঠিক নিচে আবারও দুই পাশে আছে ম্যাক্সিলা। এই দুই পাশে আছে ম্যাক্সিলা এবং সবার নিচে থাকে লাবিয়াম। লাবিয়াম এবং ভেতরের দিকে থাকে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস তোমাদের বই দেখে হয়তোবা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি তোমাদের জন্য একটু সহজ করে দিলাম। হ্যাঁ, একদম উপরে থাকে কি ল্যাব্রাম, সবার নিচে থাকে লাবিয়াম। তারপরে মানুষের দেখো নিচের দিকে কি থাকে? ম্যান্ডিবল, আর উপরের দিকে থাকে ম্যাক্সিলা। এই যে এই হাড়টা, এটাকে বলা হয় ম্যাক্সিলা, এই হাড়টাকে বলা হয় ম্যান্ডিবল। ঠিক আছে, কিন্তু ঘাস ফড়িং এর দেখো উল্টা, নিচে উপরে আছে ম্যান্ডিবল, নিচে হচ্ছে ম্যাক্সিলা। ওকে,
ঠিক আছে, তাহলে আসো আমরা এরপরে যাই। আমি একটু এতটুকু মুছে দিই। এবার আসো আমরা একটু বিস্তারিত পড়ি এখানে। ঠিক আছে, দেখো ল্যাব্রাম, ল্যাব্রামের কাজ কি কি এটা আমাদের এবার পড়তে হবে। ল্যাব্রাম আমাদের ওপরের ঠোঁটের সাথে তুলনা করতে পারো ল্যাব্রামটাকে, ওপরের ঠোঁট, ঠিক আছে, ওপরের ঠোঁট। এটা তাহলে আমরা কি বলতে পারি, ল্যাব্রামকে আমরা বলতে পারি ঊর্ধ্ব ওষ্ঠ, ঊর্ধ্ব ওষ্ঠ, ঠিক আছে। এবং ল্যাব্রামের কয়েকটা কাজ আছে, কাজ কি কি মনে রাখো। এই ল্যাব্রামটা প্রথমে খাবার ধরে, খাবার ধরে, ঠিক আছে। এরপরে যে খাবারটা ধরলো সেই খাবারের স্বাদ নাই, স্বাদ গ্রহণ করে, স্বাদ গ্রহণ করে। এবং এই যে দেখো ল্যাব্রামটা এখানে আছে না, ল্যাব্রামের পরের অংশটা কি, ম্যান্ডিবল। তাহলে এই ল্যাব্রামটা কি করে, প্রথমে খাবারটা ধরে, ধরার পরে স্বাদ গ্রহণ করে এবং এই খাবারটা ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। তাহলে এই খাবারটা কি করে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, ঠেলে দেয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এ হচ্ছে ল্যাব্রামের কাজ। এরপর আসো তাহলে 2 নাম্বার, 1 নাম্বার অংশ গেল ল্যাব্রাম, 2 নাম্বার অংশটা কি তাহলে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের কাজ কি এবার আমরা দেখি। ম্যান্ডিবল, তো মনে রাখো ম্যান্ডিবল আমাদের ঠোঁটের পরে কি আছে বলতো, ঠোঁটের পরে কি আছে, দাঁত আছে না। তাহলে এই ম্যান্ডিবলে দাঁত থাকে, এই কথাটা মনে রাখো যে ম্যান্ডিবলে এখানে করাতের মতো দাঁত থাকে, করাতের মতো দাঁত থাকে, থাকে। তাহলে ম্যান্ডিবলের কাজটা কি, ম্যান্ডিবলের কাজ হচ্ছে যেহেতু দাঁত আছে খাদ্যটা চূর্ণ করা, খাদ্য চূর্ণ করে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা। ম্যাক্সিলার ঠিক কাজটা কিছুটা ল্যাব্রামের মতোই, ম্যাক্সিলা ওইটার মতো খাবার ধরে, স্বাদ গ্রহণ করে এবং মুখের ভেতরে প্রবেশ করায়, ঠিক আছে। তাহলে ম্যাক্সিলার কাজটা কি, এটা কি খাবার ধরে, খাবার প্রথমে ধরতে হবে, ধরে স্বাদ গ্রহণ করে, গ্রহণ করে আবার মুখের ভেতরে প্রবেশ করায়, মুখের ভেতর প্রবেশ করায়। ওকে, ঠিক আছে, তাহলে এ হচ্ছে বিষয়। এখন ম্যাক্সিলার আবার কয়েকটা অংশ আছে। ম্যাক্সিলার 5টা অংশ আছে, এই কথাটা এই পাশে লিখে দিই। ম্যাক্সিলার অংশ 5টি। হ্যাঁ, তো ম্যাক্সিলার অংশগুলো এভাবে মনে রাখতে পারো। কষ্ট লাগে মা, ঠিক আছে, তোমার মাকে বলতেছো যে কষ্ট লাগে মা। হ্যাঁ, এই যে বায়োলজি পড়তে কি কষ্ট লাগে না তোমাদের, তো এটা মনে রাখতে পারো। কতে কতে কার্ডো, স্টাইপস, লাসিনিয়া, গালিয়া, আরেকটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প, ঠিক আছে। ওকে, তাহলে এ হচ্ছে বিষয়। ম্যাক্সিলার অংশ তাহলে কয়টা, 5টা, এই 5টা, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করো, এই যে ম্যাক্সিলারি পাল্প, এই পাল্প কথাটা যেখানে পাবা, পাল্প কথাটা যেখানে পাবা বুঝবা সেটা হচ্ছে একটা সংবেদী অঙ্গ। এটা কি, এটা হচ্ছে একটা সংবেদী অঙ্গ। তাহলে ম্যাক্সিলারি পাল্প, এটা যেহেতু সংবেদী অঙ্গ, সংবেদী অঙ্গর কাজ হচ্ছে এটা তোমার স্বাদ গ্রহণ করতে পারে। এই যে একটু আগে বললাম না যে ম্যাক্সিলা কি করে, স্বাদ গ্রহণ করে। কেন স্বাদ গ্রহণ করতে পারে, কারণ এখানে পাল্প আছে, এই কারণে স্বাদ গ্রহণ করতে পারে। এছাড়া এই ম্যাক্সিলারি পাল্পের আরো কিছু সুবিধা আছে। তুমি যদি পিঁপড়া, মৌমাছি
বা এই যে ঘাস ফড়িং, তেলাপোকা, এই প্রাণীগুলোর দিকে তাকাও, দেখবা যে এই প্রাণীগুলা তার মুখ দিয়ে তার ডানা বা অ্যান্টেনা এই জাতীয় বিষয়গুলো পরিষ্কার করে। একটু খেয়াল করে দেখবা, পিঁপড়া বা এই টাইপের একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে যদি ময়লা লাগে তাদের ডানাতে, তাহলে তারা মুখ দিয়ে পরিষ্কার করে। তাহলে মুখের কোন অংশটা দিয়ে? এই যে ম্যাক্সিলারি পাল্প দিয়ে ডানা পরিষ্কার করে। ঠিক আছে, তাহলে মনে রাখো এই ম্যাক্সিলারি পাল্প কি করে? এটা ডানার অগ্রভাগ পা পরিষ্কার করে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। এরপর আসো ম্যাক্সিলার পরে লাবিয়াম। ম্যাক্সিলার পরে এরপরের অংশ রয়েছে লাবিয়াম। দেখো লাবিয়াম, ল্যাব্রাম যদি ওপরের ওষ্ঠ হয়, ল্যাবিয়াম কি তাহলে নিচের দিকের ওষ্ঠ? এটা তুমি তুলনা করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের যদি এই নিচের দিকের এই ঠোঁটটা না থাকতো তাহলে কি হইতো বলতো? আমরা খাবার খাচ্ছি, খাবারটা বের হয়ে চলে গেল, খাবারটা গড়ায় চলে গেল, তাই না? এই ঠোঁটের কাজ কি? ওই খাবারটাকে ধরে রাখা। তো আমাদের এই ঠোঁটটা যদি না থাকতো, খাবারটা নিচের দিকে পড়ে যেত। ঠিক আছে, ঠিক তেমনি এই ঘাস ফড়িং এর নিচের যে অংশটা, এই ল্যাবিয়ামটা যদি না থাকে, খাবারটা কি হইতো? সেটা পড়ে যাইতো, খাবার পড়ে যাইতো। তাহলে এটা যেহেতু আছে, খাবারটা আর পড়ে যায় না। বুঝছো বিষয়টা? তাহলে লাবিয়াম, এটা এটা সম্পর্কে আরেকটা কথা মনে রাখো, এটাকে বলা হয় দ্বিতীয় ম্যাক্সিলা। এটাকে বলা হয় দ্বিতীয় ম্যাক্সিলা বলা হয়, এই কথাটা মনে রাখো। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে খাবার 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 হরণ প্রতিরোধ করে, খাবার হরণ প্রতিরোধ করে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, এবং এই লাবিয়ামে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে লাবিয়াল পাল্প। হ্যাঁ, লাবিয়াল পাল্প আছে, এই যে ম্যাক্সিলারি পাল্পের মতো। তাহলে পাল্প যেখানে থাকে সেটা কি? সংবেদী অঙ্গ। তাহলে লাবিয়াল পাল্প কি? এটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। ক্লিয়ার বিষয়টা? এবং এবং এই লাবিয়াল পাম্পটা খাদ্যটাকে কোথায় পাঠাবে? হাইপোফারিংসে পাঠাবে। তাহলে হাইপোফ্যারিংস তাহলে হাইপোফ্যারিংসের কাজ কি? হাইপোফ্যারিংসের কাজ হচ্ছে, হাইপোফ্যারিংসটাকে তোমরা জিহ্বার সাথে তুলনা করতে পারো। আমাদের যে জিহ্বার কাজ কি বলতো? খাদ্যটাকে লালার সাথে মেশাই ভালো করে, তাই না? তাহলে এই হাইপোফ্যারিংসের কাজ কি? এটা খাদ্য লালার সাথে মেশাই, এই কথাটা মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? ওকে। আচ্ছা, আমাকে একটু জানাও যে বুঝছো কিনা, না বুঝলে আমাকে বলো। বুঝছো? কে কে আছো একটু বলো তো আমাকে, কে কে আছো? হ্যাঁ, ভাইয়া আজকে শেষ করেন কেন? বিমা, কি সমস্যা? ঠিক আছে, বুঝতে পারছো, আমি জানি তোমরা বুঝতে পারবা, কারণ তোমরা অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তোমাদেরকে 1 মিনিটের একটা রেস্ট দিই। হ্যাঁ, 1 মিনিট তোমরা একটু রেস্ট করো। ঠিক আছে রিমা, যেহেতু বলছো শেষ করতে, সমস্যা নাই, আমি শেষ করে দিব। আরেকটা কথা, হ্যাঁ, যারা লাইভে আছো তোমাদেরকে বলি, তোমাদের যেহেতু অনেকেই এখানে এইচএসসি 24 আছো, হ্যাঁ, আবার অনেকে 25ও আছো, তো 25-এর সংখ্যাটা যেহেতু কম, আর 24 যেহেতু সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে, তো আমি যে বিষয়টা চিন্তা করলাম যে আমাদের সামনের মাসে যেহেতু ঈদ আছে, তো আমাদের যদি বায়োলজি শেষ করতে হয় ঈদের আগে শেষ করতে হবে। ঠিক আছে, ঈদের পরে শেষ করলে আসলে তখন কেউ ক্লাসও করবে না, আর এটা ঠিকও হবে না, কারণ ওই সময় পড়ার প্রেশারটা অনেক বেশি থাকে। তো শেষ যদি করতে হয় ঈদের আগে করে ফেলবো আর কি।
ঠিক আছে? তো এই কারণে আমরা যদি এই এমন একদিন পর পর বা দুদিন পর পর করি তাহলে হবে না। ঠিক আছে? তো আমি যেটা চিন্তা করলাম যে ক্লাসটা, আমার যেহেতু পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, আমি রেগুলারই ক্লাস নেব তোমাদের। ঠিক আছে, রেগুলারই ক্লাস নিব যাতে তোমাদের প্রেশারটা না পড়ে। হ্যাঁ, আমি যদি রেগুলার 1 ঘন্টা করে নিই এটাই ভালো হবে। ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে পরে শেষ করতে পারতেছি না, একদিনে 3 ঘন্টার একটা ক্লাস দিলাম, এতে তোমরাও ক্লাস করবে না, আমারও ক্লাস নিতে ভালো লাগবে না আর কি। ঠিক আছে? তো আমি যেটা করব, এখন থেকে রেগুলার পড়াবো, তবে রেগুলার 1 ঘন্টার বেশি পড়াবো না। হ্যাঁ, যাতে তোমরা ওই পড়াটা আবার সুন্দর করে পড়তে পারো। হ্যাঁ, যাতে তোমাদের পড়া প্রেশার না পড়ে যায়। আমি সবসময় এই বিষয়টা মেনটেন করার চেষ্টা করব। অন্যান্য আহ, মানে যারা হচ্ছে পড়ায়, তারা দেখি যে অনেকে 3 ঘন্টা পড়ায়, 4 ঘন্টা পড়ায়, দিনে 6 ঘন্টা। ঠিক আছে? কিন্তু আসলে আলটিমেটলি যে কতটুকু উপকার হয় এটা আমি বলতে পারবো না। ঠিক আছে? তো এজন্য আমি কম পড়াবো, কিন্তু হ্যাঁ, টাইমটাই 9টাতে থাকবে। কারণ হচ্ছে 9টা ছাড়া আসলে আমি সময় করতে পারতেছি না। হ্যাঁ, অনেকে, যদি আমি বলছিলাম যে 8টার দিকে পড়াবো রাত, কিন্তু আসলে 8টার দিকে সম্ভব হয় না আমার। ঠিক আছে? হ্যাঁ, নোটগুলা গ্রুপে দিব। আমি না অনেক বিজি, বুঝছো? আমার ভার্সিটি প্রচুর প্যারা দেয়। অন্যান্য মানে অন্যান্য সাবজেক্টের কি হয় জানি না, তবে আমার আমার যে সাবজেক্টটা, এটা প্রচুর প্যারা দেয়। যেমন আজকে 4টা পর্যন্ত ল্যাব ছিল, আগামীকাল 10টা থেকে একদম 4টা পর্যন্ত। বুঝছো কয় ঘন্টা হচ্ছে? 6-7 ঘন্টার মতো একদম টানা একটানা ল্যাবে থাকতে হবে। তো এই যে সারাদিন ল্যাব করার পরে আসলে নোট করার এনার্জি থাকে না, বা পড়ানোরও এনার্জি থাকে না। ঠিক আছে? তো পড়ানোর প্রিপারেশন নিতে গিয়ে আর নোট করা সেভাবে হয় না। বুঝছো? তো এই যে যেমন আমার 9টার দিকে অনলাইনে একটা ক্লাস ছিল, বুঝছো? তো সেই ক্লাসটা 10টার দিকে করছে, এই যে এখন আবার ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, তো 9টার দিকে থাকলে কিন্তু আমার 9টার দিকে এসে ক্লাসটা মিস দিয়ে তোমাদেরকে ক্লাস করাইতে হইতো, তাই না? তো আমার নিজের একটা দায়িত্ব আছে। হ্যাঁ, আমি তো দেখাচ্ছে তারপরেও অনেক গ্যাপ হয়ে যায় আমার। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত তোমাদের কাছে। আচ্ছা, তোমাদের আকাশ ভাই, আহ, এটা তো আমি বলতে পারবো না, তবে আমি হচ্ছে 9টা ছাড়া আমার সময় হবে না, বুঝছো? পরের দিন পরে ক্লাস করে নিতে পারো। হ্যাঁ, বা যে কোনো একটা ক্লাস ডিউ রেখে পরে সেই ক্লাসটা করতে পারো। হ্যাঁ, যে কোনো একভাবে আগাইতে পারো। হ্যাঁ, প্রথম পত্রের সাজেশন দিয়ে দিছি তো। প্রথম পত্রের সাজেশন দেওয়া হয়েছে, দ্বিতীয় পত্রের সাজেশনও দেওয়া হয়েছে, দুইটা দিয়ে দিছি। গ্রুপ চেক করো, তাহলে পেয়ে যাবে। ওকে। প্রথম পত্রের সাজেশন আরো 2 সপ্তাহ আগে দেওয়া হয়েছে, 1-2 সপ্তাহ আগে। ওকে, আমরা বেশি কথা না বলে এখন তাহলে আর একটু পড়াই, আর 5-7 মিনিট পড়াই, পড়ানো করে শেষ করে দিব। আমার আবার 10টা থেকে ক্লাস আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মস্তকের যে অংশগুলা, এগুলো কিন্তু পড়ে ফেললাম, তাই না? আচ্ছা, এক কাজ করি, আজকে আজকে আপাতত বাদে দিই, বক্ষ পড়াইতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিটে হবে না আসলেও, অনেকটাই সময় লাগবে আর কি। ঠিক আছে? তো আজকের মতো শেষ করে ফেলি। আমরা রেগুলার ক্লাস করব, রেগুলার 1 ঘন্টা করে পড়বো, দেখবা যে আমাদের ঈদের আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে পড়াটা? বুঝছো? ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। হ্যাঁ, ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমাকে, কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, আল্লাহ হাফেজ স্বপ্না আক্তার। ওকে, টাটা।